প্রেম, প্রেমের মৃত্যু হয় না। সত্যিকারের ভালোবাসা থাকলে কখনো কখনো প্রেম মৃত্যুর পরেও ফিরে আসে, আবার কখনো চিরকাল থেকেও যায় স্মৃতিতে অমলিন হয়ে। তাতে হয়তো অনেক কষ্ট আছে, অনেক বেদনাও আছে। মাঝে মধ্যেই স্মৃতিতে করাঘাত করে জানান দেয় তারই উপস্থিতি, কিন্তু সেই যন্ত্রণার মধ্যেও আলাদা এক অনুভূতি মেশানো থাকে। যারা প্রেমে পড়েছে তারাই এই অনুভূতি বুঝবে। আসলে প্রেম তো একটা অনুভূতি, আর এমন অনুভূতি নিয়ে সাহিত্য রচনা বোধহয় আমাদের কবিগুরুর থেকে ভালো আর কারোর পক্ষেই সম্ভব নয়। নমস্কার, আমি দেবাঙ্গন। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর মৃত্যুবার্ষিকীতে আজকের কলাকানন গ্রুপের নিবেদন তাঁর রচিত এক অলৌকিক প্রেমের গল্প নিশীথে। গল্পটি গল্পগুচ্ছের অন্তর্গত। শ্রোতাদের কথা চিন্তা করে গল্পটিকে সহজবদ্ধ করে তোলার জন্য আমাদের কলাকানন গ্রুপের অন্যতম সদস্য মরিয়ম ব্যানার্জি গল্পটিকে সাধু ভাষা থেকে চলিত ভাষাতে রূপান্তরিত করেছেন। কণ্ঠ দিয়েছেন জমিদার দক্ষিণাচরণের ভূমিকায় শুভদীপ, লেখকের ভূমিকায় সৌম্যদীপ, প্রথম স্ত্রীর ভূমিকায় পূজা, ডাক্তারের ভূমিকায় তুহিন এবং মনোরমার ভূমিকায় সাথী মিত্র। পরিবেশনাটি সম্পাদন করেছেন কৌশিক জানা, পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু। শুরু হচ্ছে আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিশীথে। ডাক্তার, 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 ডাক্তার! উফ, জ্বালাতন করে মারলে এই রাত দুপুরে। চোখ মেলে দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। ধরফর করে উঠে চেয়ারটা কাছে টেনে তাকে বসতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে চেয়ে ঘড়িতে দেখি রাত তখন 2:30। দক্ষিণাচরণ বাবুর মুখ ফ্যাকাশে, বিস্ফারিত চাহনিতে বললেন, আজ রাতে আবারও সেই ঝামেলা। উফ, তোমার ওষুধ কোনো কাজে লাগলো না। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি বোধহয় মদের মাত্রাটা আজকেও বাড়িয়েছেন। দক্ষিণাচরণ বাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, ও তোমার ভারী ভুল, মদ নয়। পুরো ঘটনাটা না শুনলে তুমি তুমি আসল কারণটা বুঝতে পারবে না। ঘরের এক কোণে হ্যারিকেন নিভু আঁচে জ্বলছিল। আগুনটা বাড়াতে হ্যারিকেনের উপর থেকে বেশ কিছুটা ধোঁয়া বের হলো, সাথে ঘর আলোতে ভরে উঠল। ধুতিটা ঠিক করে আমি বিছানায় বসলাম। দক্ষিণাচরণ বাবু বলা শুরু করলেন, আমার প্রথম স্ত্রীর মতো অমন গৃহিণী দেখা যায় না বললেই চলতো, কিন্তু আমার তখন বয়স কম ছিল, রসবোধ ছিল বেশ, তার উপর আবার কাব্যশাস্ত্রটা বেশ করে পড়েছিলাম। স্বভাবতই তাই একঘেয়ে সাংসারিকতায় মন বসতো না। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে পড়ত, গৃহিণী সচিব সখী মিথ, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ। কিন্তু আমার গৃহিণীর কাছে আবার ললিত কলাবিধির কোনো উপদেশ খাটতো না। তাছাড়া সখী ভেবে প্রেম বিনিময় করতে গেলে সে হেসেই উড়িয়ে দিত। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকানি চোবানি খেয়েছিল, তেমনই তার হাসির কাছে বড় বড় কাব্যের টুকরো আর ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তেই অপদস্থ হয়ে ভেসে যেত। সে তার হাসির আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর আজ বছর চারেক হলো আমাকে সাংঘাতিক রোগে পেড়ে ফেলল। ভীষণ জ্বর, সাথে ঠোঁটে ফোড়া, এক প্রকার মৃত্যু শয্যা নিলাম। একদিন এমন হলো যে ডাক্তার বলে গেল বাঁচার কোনো আশা নেই। এমন সময় আমারই এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারী এনে হাজির করলে। সে বেটা গাওয়া ঘিয়ের সাথে কি একটা শিকড় বেটে আমাকে খাওয়ালে। ওষুধের গুণেই হোক কিংবা ভাগ্যক্রমেই হোক, সে যাত্রায় বেঁচে ফিরলাম। রোগের সময় আমার স্ত্রী দিন রাত এক করে আমার সেবায় লেগে গিয়েছিল। এতটুকু বিশ্রাম সে নেয়নি।
এই কটা দিন একটি অবলা স্ত্রী মানুষের সামান্য শক্তি নিয়ে প্রাণপণে উত্তেজনার সাথে আমার কাছে আসা যমদূতগুলোর সাথে অনবরত যুদ্ধ করে গেছিল। তার হৃদয়ে সমস্ত প্রেম উজাড় করে সমস্ত যত্ন দিয়ে আমার এই অযোগ্য প্রাণটাকে যেন সদ্যজাত শিশুর মতো দুহাতে জড়িয়ে সে তার বুকে আড়াল করে রেখেছিল। খাওয়া নেই, ঘুম নেই, জগতের আর কোনো কিছুর দিকেই তার নজর নেই। যম তখন পরাস্ত বাঘের মতো আমাকে তার কবল থেকে ফেলে ফিরতি রাস্তা ধরল। কিন্তু যেতে যেতে আমার স্ত্রীকে একটা ভীষণ থাবা বসিয়ে গেল। আমার স্ত্রী তখন গর্ভবতী। কিছুদিন পরেই সে এক মৃত সন্তানকে জন্ম দিল। তারপর থেকেই তাকে নানান প্রকার জটিল ব্যায়ামও ধরে বসলো। তখন আমি তার সেবা করা শুরু করলে সে বিব্রত হয়ে উঠল। বলতে লাগলো, করো কি? লোকে কি বলবে? এমন করে তুমি আমার ঘরে দিনরাত পড়ে থেকো না। নিজেই নিজেকে হাত পাকা দিয়ে হাওয়া করছি এমন ভান করে যদি তাকে তার জ্বরের সময় হাওয়া করতে যেতাম, তাহলে আর রক্ষে থাকতো না। সে হাত পাকা নিয়ে ভীষণ রকমের কাড়াকাড়ি পড়ে যেত। কোনোদিন যদি তার শুশ্রূষা করতে গিয়ে আমার খাবারের বাধা ধরার সময়ের 10 মিনিট পার হয়ে যেত, তাহলে তার অনুনয়, অনুরোধ, অনুযোগে সে আমায় অতিষ্ঠ করে তুলত। একটু সেবা করতে গেলেই হিতে বিপরীত হয়ে উঠত। সে বলতো, পুরুষ মানুষের এতটা বাড়াবাড়ি ভালো লাগে না। আমাদের সেই বরানগরের বাড়ি তো তুমি দেখেছো। বাড়ির সামনেই বাগান, আর বাগানের সামনেই গঙ্গা। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘেরা। সেখানে আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরো বাগান বানিয়েছিল। সমস্ত বাগানটির মধ্যে সেই জায়গাটি ভারী সাদাসিধে এবং নিতান্তই দেশি। অর্থাৎ সেখানে গন্ধের চেয়ে বর্ণের বাহার, ফুলের চেয়ে পাতার বৈচিত্র্য বেশি ছিল না। এবং টবের মধ্যে অপ্রয়োজনীয় গাছের পাশে কাঠি অবলম্বন করে কাগজে তৈরি লাটিন নামের পতাকা উঠত না। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী আর ওই রজনীগন্ধারই আধিক্য ছিল বেশি। প্রকাণ্ড বকুল গাছের তলা সাদা মার্বেল দিয়ে বাঁধানো ছিল। সুস্থ থাকাকালীন সে নিজে দাঁড়িয়ে থেকে সে জায়গা ধুয়ে পরিষ্কার করে রাখত। গরমে সন্ধ্যার সময় কাজ শেষে সেটাই ছিল তার বসবার একমাত্র স্থান। সেখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গা বক্ষে আমোদ করতে আসা বাবুরা তাকে দেখতে পেত না। অনেকদিন বিছানায় পড়ে থাকার পর এক চৈত্রের সন্ধ্যায় সে বলে, ঘরে থেকে থেকে আর ভালো লাগছে না। আজ একবার আমার বাগানে গিয়ে বসতে হবে। আমি তাকে বেশ যত্ন করে ধীরে ধীরে সেই বকুলতলার বেদিটাই নিয়ে গিয়ে শুয়ে দিলাম। আমি তার মাথাটাকে আমার কোলে তুলে রাখতে পারতাম, কিন্তু জানি সেটাকে সে অদ্ভুত আচরণ বলে ভেবে বসবে। তাই একটা বালিশ এনে তার মাথার তলায় রাখলাম। দু একটা বকুল ফুল ঝরতে লাগলো, আর গাছের ডালের আড়াল থেকে জ্যোৎস্নার আলো তার দুর্বল হয়ে থাকা মুখের উপর এসে পড়ল। চারপাশ শান্ত, নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ আলো আঁধারে একপাশে নিশ্চুপ হয়ে বসে তার মুখের দিকে চেয়ে আমার চোখে জল চলে এলো। আমি ধীরে ধীরে তার কাছে সরে এসে আমার দু হাতে তার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুললে সে কোনো আপত্তি জানালো না। কিছুক্ষণ এইভাবে চুপচাপ বসে থাকার পর আমি উচ্ছ্বসিত হয়ে পড়লাম। বলে উঠলাম, তোমার ভালোবাসা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কথাটা বলার পরেই বুঝলাম এ কথার কোনো আবশ্যিকতাই ছিল না। আমার স্ত্রী হেসে উঠল। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল, ছিল কিছুটা অবিশ্বাস, আর ছিল বেশ খানিকটা পরিহাস। প্রতিবাদ স্বরূপ সে একটিও কথা না বলে কেবল হাসি দিয়ে বোঝালো, কোনোদিনও ভুলতে পারবে না, এটা কখনো সম্ভব নয়। আর আমি তার আশাও রাখি না। ওই মিষ্টি অথচ তীক্ষ্ণ হাসির কারণেই আমার স্ত্রীর সাথে প্রেম করার সাহস আর আমার কখনো হয়নি। তার আড়ালে যে কথাগুলো মনে পড়তো, তার সামনে গেলেই সেগুলো নিতান্তই বাজে কথা বলে মনে হতো। বইয়ের যে কথাগুলো পড়লে চোখে জল আসে, সেই সেই এক কথাই মুখ দিয়ে বলতে গেলে কেন হাসি চলে আসে, তা এখনো অবধি আমি বুঝে উঠতে পারিনি। বাকবিতণ্ডা কথাই চলে, কিন্তু হাসির উপর তর্ক চলে না। কাজেই চুপ করে যেতে হলো। জ্যোৎস্নার আলো
আরও বাড়ল। কোথা থেকে এক কোকিল লাগাতার কুহু কুহু ডাকে ডেকেই চলল। আমি বসে বসে ভাবতে লাগলাম, এইরকম জ্যোৎস্না রাতেও কি কোকিল পত্নী কানে শুনতে পাচ্ছে না? চিকিৎসাও বিস্তর হলো, তাও আমার স্ত্রীর সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না। আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদ গেলাম। এইখানে দক্ষিণাচরণবাবু হঠাৎ থমকে চুপ করে গেলেন। সন্দেহের নজর এনে আমায় দেখলেন, তারপর দু হাতের মধ্যে নিজের মাথা রেখে ভাবতে বসলেন। আমি তা দেখে চুপ করে গেলাম। হ্যারিকেনে ততক্ষণে কেরোসিন ফুরিয়ে এসেছে। শান্ত স্নিগ্ধ ঘরে মশার গানের আওয়াজ বেশ স্পষ্ট হয়েছে। হঠাৎ মৌনতা ভেঙে দক্ষিণাচরণবাবু বলতে শুরু করলেন। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীর চিকিৎসার দায়িত্ব সামলালেন। শেষমেশ দীর্ঘদিন চিকিৎসা করার পর ডাক্তারও বললেন, রোগটা সারার নয়, ওনাকে চিররুগ্ন হয়েই কাটাতে হবে। তখন একদিন আমার স্ত্রী আমায় বলল, যখন আমার রোগ সারার কোনো ইঙ্গিতই নেই, আবার মারা যে যাব তারও কোনো আশা নেই, তাহলে আর কতদিন এই জীবন্ত লাশের সাথে থাকবে? তার চেয়ে ভালো হয় তুমি আরেকটা বিয়ে করে ফেলো। এটা যেন কেবলই এক যুক্তিযুক্ত পরামর্শের জন্য বলা কথা। এর মধ্যে যে কতটা ত্যাগ, বীরত্ব, মহত্ব বা অসামান্যতা লুকিয়ে আছে তার সিকিভাগ প্রকাশ তার মুখে দেখতে পাইনি। এখন আমার হাসির পালা, কিন্তু আমার যে তার মতো হাসির ক্ষমতা নেই। কোনো উপন্যাসের নায়কের মতো আমি গম্ভীরভাবে একটা ভাব নিয়ে বললাম, যতদিন এই দেহে জীবন আছে। নাও নাও, ঢের হয়েছে, আর বলতে লাগবে না। তোমার কথা শুনে আমি আর বাঁচি না। আমি তার কাছে পরাজয় স্বীকার না করেই বললাম, এই জীবন আর কাউকে ভালোবাসতে পারবো না। শুনে আমার স্ত্রী ভীষণ রকম হেসে উঠল। তখন আমার না থেমে উপায় রইল না। জানি না তখন নিজের কাছে কখনো স্বীকার করেছিলাম কিনা, কিন্তু এখন বেশ বুঝতে পারি এই আরোগ্য আশাহীন সেবা করতে গিয়ে আমি মনে মনে ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এই কাজ যে বন্ধ করে দেব এমন কিছু আমার কল্পনাতেও ছিল না। অথচ সারা জীবন এই চিররুগ্নের সাথে সংসার করতে হবে, এটির কল্পনাও আমার কাছে কষ্টের, অসহ্যের হয়ে পড়েছিল। আমার ভাগ্য, প্রথম যৌবনে যখন তার সামনে গিয়েছিলাম তখন প্রেমের গভীরে, সুখের সন্ধানে আর তার সৌন্দর্যের ধাঁধায় আমার ভবিষ্যৎ জীবন আনন্দের দেখতে পেয়েছিলাম। আর এখন আজ থেকে শেষ অবধি শুধুই আশাহীন, রুক্ষ, বিশাল মরুভূমি লাগে জীবনটাকে। আমার সেবায় সেই আন্তরিকতা সে দেখতে পেয়েছিল। তখন জানতাম না, কিন্তু এখন কোনো সন্দেহ নেই যে সে আমাকে যুক্তাক্ষরহীন প্রথম শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝত। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সেজে তার কাছে কবিত্ব ফলাতে যেতাম, সে এমন গভীর স্নেহ অথচ কৌতুক ভরা হাসিতে হেসে উঠত। আমার নিজের গভীর অন্তরের কথা অন্তর্যামীর মতো সে সমস্তটাই জানত। এ কথা মনে করলে আজও লজ্জায় মরে যেতে ইচ্ছা করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়, তার বাড়িতে আমার প্রায়ই নিমন্ত্রণ থাকতো। কিছুদিন যাবার পর ডাক্তার তার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, তার বয়স এই বছর 15 হবে। ডাক্তার বলেন, মনের মতো পাত্র পায়নি বলে মেয়েটার বিয়ে দেওয়া হয়নি। কিন্তু বাইরের লোকের কাছে গুজব শুনতাম মেয়েটির নাকি কুলের দোষ ছিল। তবে আর কোনো দোষ তার ছিল না। যেমন সুন্দরী তেমন সুশিক্ষা। সেই জন্য মাঝে মাঝে এক একদিন তার সাথে আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে রাত হতো। এদিকে আমার স্ত্রীকে ওষুধ খাওয়ানোর সময় পার হয়ে যেত। সে জানতো আমি হারান ডাক্তারের বাড়ি গিয়েছি, কিন্তু দেরি করে ফেরার কারণ একদিনও সে জিজ্ঞাসা করেনি। মরুভূমির মধ্যে আবারও আমি মরীচিকা দেখতে পেলাম। তেষ্টায় যখন বুক ফেটে যাচ্ছে তখন চোখের সামনে ভরা দিঘির জল ছল ছল ঢল ঢল করতে লাগলো। তখন মনকে প্রাণপণে টেনেও আর ফেরাতে পারলাম না। রোগীর ঘর তখন আমার কাছে দ্বিগুণ নিরানন্দের। তখন প্রায়ই শুশ্রূষা করবার কিংবা ওষুধ খাওয়াবার নিয়ম ভাঙতে লাগলো। হারান ডাক্তার আমায় প্রায়শই বলতেন, যাদের রোগ সারার কোনো সম্ভাবনাই নেই
তাদের জন্য মৃত্যুই ভালো। কারণ বেঁচে থেকে তাদের নিজেদের তো সুখ নেই, সাথে অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বললে দোষ ছিল না, কিন্তু আমার স্ত্রীকে লক্ষ্য করে এমন প্রসঙ্গ টানা তার উচিত হয়নি। তবে এটাও ঠিক, মানুষের জীবন মৃত্যু নিয়ে ডাক্তারদের মনে এমন অসার যে তারা তারা ঠিক আমাদের মনের অবস্থা না বুঝে উঠতে পারেন না। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারানবাবুকে বলছে, ডাক্তার, কতগুলো মিথ্যা ওষুধ খাইয়ে ডাক্তারখানার দেনা বাড়াচ্ছ কেন? আমার প্রাণটা যখন এক ব্যামো, তখন এমন এক ওষুধ দাও যাতে শিগগির এই প্রাণটা বেরিয়ে যায়। ছি ছি, এমন কথা বলবেন না। কথাটা শুনে আমার বুকে ব্যথা লাগলো। ডাক্তার চলে গেলে আমার স্ত্রীর ঘরে গিয়ে তার বিছানার এক প্রান্তে বসে তার কপালে ধীরে ধীরে হাত বোলাতে লাগলাম। সে বললে, এই ঘরে বেশ গরম, তুমি বাইরে যাও, তোমার বেড়াতে যাওয়ার সময় হয়েছে। বাইরে কিছুক্ষণ না বেরোলে তোমার আবার রাতে খিদে পাবে না। বেড়াতে যাওয়ার মানে ছিল ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম খিদে লাগার জন্য বাইরে থেকে একটু ঘুরে আসা বেশ দরকার। এখন নিশ্চয়তার সাথে বলতে পারি সে প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝতো। আমি নির্বোধ, মনে করতাম সে নির্বোধ। এই বলে দক্ষিণাচরণবাবু অনেকক্ষণ হাতের তালুতে মুখ রেখে বসে রইলেন। শেষে বললেন, আমাকে এক গ্লাস জল এনে দাও তো। জল খেয়ে তিনি বলতে লাগলেন, একদিন ডাক্তারবাবুর মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসার আবদার করে বসলো। জানি না কী কারণে সে আবদার আমার ভালো লাগেনি, কিন্তু প্রতিবাদ করার কোনো কারণ ছিল না। সে একদিন সন্ধেবেলায় আমার বাড়িতে এসে হাজির হলো। সেদিন আবার আমার স্ত্রীর কষ্টটা অন্য দিনের চেয়ে বেশ বেড়ে গিয়েছিল। যেদিন তার ব্যথা বাড়ে সেদিন সে অত্যন্ত স্থির, নিস্তব্ধ হয়ে থাকে। কেবল মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হতে থাকে এবং মুখ নীল হয়ে আসে, তাতেই তার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি বিছানার একপাশে চুপ করে বসেছিলাম। সেদিন আমাকে বেরোতে যাওয়ার অনুরোধ করে এমন সামর্থ্য তার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তার মনে মনে ছিল। চোখে লাগবে বলে আমি হ্যারিকেনটা দরজার পাশে রেখেছিলাম। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল এক একবার যন্ত্রণার কিঞ্চিত উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময়ে মনোরমা দরজার সামনে এসে দাঁড়ালো। বিপরীত দিক থেকে হ্যারিকেনের আলো তার মুখে এসে পড়ল। আলো আঁধারে সে ঘরের কিছুই দেখতে না পেয়ে দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করল। আমার স্ত্রী চমকে আমার হাত ধরে জিজ্ঞাসা করলে, ওকে? তাঁর সেই দুর্বল অবস্থায় অচেনা লোক দেখে ভয় পেয়ে আমাকে দু তিনবার অস্ফুট স্বরেই প্রশ্ন করলে, ওকে? ওকে গো? আমার কি দুর্বুদ্ধি হলো জানি না, আমি প্রথমে বলেই ফেললাম, আমি চিনি না। বলা মাত্রই কি যেন আমাকে সপাটে চড় মেরে যায়। আমি পর মুহূর্তেই বললাম, ও ও ও আমাদের ডাক্তারবাবুর মেয়ে। স্ত্রী একবার আমার মুখের দিকে চাইলেন, আমি তার মুখের দিকে চাইতে পারলাম না। পরক্ষণেই সে অভ্যাগতকে বললে, আপনি আসুন। আমাকে বলল, আলোটা ধরো। মনোরমা ঘরে এসে বসল। তার সাথে রোগিণীর অল্প স্বল্প আলাপ চলতে লাগলো। এমন সময় ডাক্তার এসে উপস্থিত। তিনি তার ডাক্তারখানা থেকে 2 শিশি ওষুধ এনেছিলেন। সেই 2 শিশি বের করে আমার স্ত্রীকে দিয়ে বললেন, এই নীল শিশি মালিশ করার, আর এইটা খাবার। দেখবেন আবার দুটোতে মিলিয়ে নেবেন না, এই ওষুধ কিন্তু ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করে দিয়ে ওষুধ দুটি বিছানার পাশের টেবিলে রেখে দিলেন। যাওয়ার সময় সে তার মেয়েকে ডাকলেন। মনোরমা বলল, বাবা, আমি থাকি না কেন? এখানে তো আর কোনো স্ত্রী নেই, কেই বা সেবা করবে? না না, আপনি কষ্ট করবেন কেন? পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবাই করে গেছেন।
অন্যের সেবা নিতে পারেন না। মেয়েকে নিয়ে ডাক্তার যাওয়ার উদ্যোগ করছে এমন সময় আমার স্ত্রী বলে, ডাক্তারবাবু, ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসে আছেন। এনাকে একবার বাইরে বেরোতে নিয়ে যেতে পারবেন? চলুন না, নদীর ধার থেকে একবার ঘুরে আসা যাক। আমি একটু আপত্তি দেখিয়ে শীঘ্রই রাজি হয়ে গেলাম। ডাক্তারবাবু যাওয়ার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করে দিয়ে গেলেন। সেদিন রাতের খাবারটা ডাক্তারের বাড়িতেই সারলাম। ফিরতে বেশ রাত হয়ে গেল। এসে দেখি আমার স্ত্রী ছটফট করছে। অনুতাপে বিদ্ধ হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কি ব্যথা বেড়েছে? সে উত্তর দিতে পারল না, শুধু নীরবে আমার মুখের দিকে চেয়ে রইল। তখন তার কণ্ঠ রোধ হয়ে আসছে। আমি তৎক্ষণাৎ সেই রাতেই ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার প্রথমে এসে অনেকক্ষণ কিছুই বুঝতে পারল না। অবশেষে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, সেই ব্যথাটা কি বেড়েছে? ওষুধটা একবার মালিশ করলে হয় না? বলে শিশিটা টেবিল থেকে নিয়ে দেখলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ভুলবশত এই ওষুধটা খেয়েছেন? ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করে তার বাড়িতে ছুটলেন পাম্প আনতে। আমি প্রায় জ্ঞান হারিয়ে আমার স্ত্রীর বিছানার উপরে গিয়ে পড়লাম। তখন মা তার পীড়িত শিশুকে যেমন করে সান্ত্বনা দেয়, তেমনি সে আমার মাথাটা তার বুকে টেনে নিয়ে তার 2 হাতের ছোঁয়ায় আমাকে তার মনের কথা বোঝাতে চাইল। কেবল তার সেই করুণ স্পর্শের মাধ্যমে সে আমাকে বারবার বলতে লাগলো, কষ্ট পেও না, যা হয়েছে ভালোই হয়েছে। তুমি সুখী হবে, আর এই মনে করে আমি সুখে মরলাম। ডাক্তার বাড়ি থেকে যখন এলেন, তখন জীবনের সাথে সাথে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হয়েছে। দক্ষিণাচরণ আর একবার জল খেয়ে বললেন, বড় গরম। বলে দ্রুত বাইরের বারান্দা থেকে পায়চারি করে এসে বসলেন। বেশ বুঝতে পারলাম তিনি বলতে চান না, কিন্তু আমি যেন জাদু করে তার কাছ থেকে কথা কেড়ে নিচ্ছি। তিনি আবার শুরু করলেন, মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। মনোরমা তার বাবার সম্মতি নিয়েই আমায় বিয়ে করলো। কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম, প্রেমালাপ করে তার হৃদয়ের দখল নেওয়ার চেষ্টা করতে যেতাম, সে হাসতো না, বরং গম্ভীর হয়ে থাকতো। তার মনের কোথায় কোনখানে কি খটকা লেগে গিয়েছিল আমি কেমন করে বুঝবো? এই সময় আমার মদের নেশা অত্যন্ত বেড়ে উঠল। একদিন শরতের প্রথম সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বরানগরের বাগানে ঘুরছি। ছমছমে অন্ধকার হয়ে এসেছে। পাখিদের বাসায় ডানা ঝাপটানোর শব্দটুকুও নেই। কেবল বাগানের রাস্তার দুধারের বিশাল ঝাউ গাছগুলো বাতাসে সশব্দে কাঁপছিল। ক্লান্তি আসায় মনোরমা সেই বকুলতলা সাদা পাথরের বেদির উপরে নিজের 2 হাতের উপর মাথা রেখে শুলো। আমিও তার কাছে গিয়ে বসলাম। সে জায়গায় অন্ধকার আরও ঘন। যতটা আকাশ দেখা যাচ্ছে তা সম্পূর্ণভাবে তারায় মোড়া। গাছের নিচ থেকে আসা ঝিঁঝির ডাক যেন বিস্তৃত বিশাল আকাশের সর্বশেষ প্রান্তের নিস্তব্ধতা কাটিয়ে শব্দে সরু পার বুনেছে। সেদিন বিকেলেও আমি বেশ কিছুটা মদ খেয়েছিলাম। মনটা বেশ একটু মাদকতার আমেজে ভরপুর ছিল। অন্ধকার যখন চোখে সয়ে এলো, তখন গাছের নিচে সেই হলদেটে শিথিল অঞ্চলে ক্লান্ত রমণীর আবছায়া মূর্তি আমার মনে এক অনিবার্য আবেগের জন্ম দিল। মনে হলো ও যেন এক ছায়া, ওকে যেন কিছুতেই জড়িয়ে ধরতে পারবো না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের মাথায় যেন আগুন জ্বলে উঠল। তারপরেই কৃষ্ণপক্ষের এক ফালি হলদে চাঁদ ধীরে ধীরে গাছের মাথায় উঠে এলো। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই শান্ত শয়ান রমণীর মুখের উপর জ্যোৎস্নার আলো এসে পড়ল। আমি থাকতে না পেরে তার কাছে এসে 2 হাত আমার হাতে তুলে ধরে বললাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না,
কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কোনো দিনও ভুলতে পারবো না। কথাটা বলা মাত্র চমকে উঠলাম। মনে পড়ল ঠিক এই কথাটা আরেকদিন আরেকজনকেও বলেছিলাম। আর ঠিক সেই মুহূর্তেই বকুল গাছের ডালের উপর দিয়ে, ঝাউ গাছের মাথার উপর দিয়ে, কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদের নিচ দিয়ে গঙ্গার পূর্ব পাড় থেকে সুদূর পশ্চিম পাড় পর্যন্ত হা 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 করে অতি দ্রুত এক হাসি খেলে গেল। সেটা হৃদয় বিদারক হাহাকার কি উচ্ছ্বসিত হাসি তা আমি জানি না। আমি তৎক্ষণাৎ পাথরের বেদির উপর থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলাম। জ্ঞান যখন ফিরল, আবিষ্কার করলাম আমি আমার বিছানার উপরে শুয়ে আছি। স্ত্রী জিজ্ঞাসা করলো, কি গো, তোমার হঠাৎ এমন হলো কেন? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, শুনতে পাওনি? সমস্ত আকাশ জুড়ে হাহাকার করে একটা একটা হাসি বয়ে গেল। সে বুঝি হাসি? সারিবদ্ধভাবে এক ঝাঁক পাখি উড়ে গেল, তাদেরই পাখার আওয়াজ শুনছিলাম। তুমি এত অল্পেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্টতই বুঝলাম পাখির ঝাঁক উড়ে যাওয়ার শব্দই বটে। এই সময় উত্তর থেকে হাঁসের দল নদী চড়ে চড়বার জন্য আসছে। কিন্তু কিন্তু সন্ধ্যা হলে সে বিশ্বাস ধরে রাখতে পারতাম না। তখন মনে হতো চারিদিকে সমস্ত অন্ধকার জুড়ে ঘন হাসি জমা রয়েছে। সামান্য কারণেই হঠাৎ আকাশ জুড়ে অন্ধকারের বুক চিরে তা প্রতিধ্বনিত হয়ে উঠবে। শেষমেশ এমন হলো, সন্ধ্যার পর মনোরমার সাথে একটা কথা বলার সাহস আমার হতো না। তখন আমাদের বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে বোটে করে বের হলাম। অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলে গেল। কদিন ভারী সুখে ছিলাম। চারপাশের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মনোরমাও যেন তার হৃদয়ের বন্ধ দরজা আমার কাছে অনেক দিন পর ধীরে ধীরে খুলতে লাগলো। গঙ্গা পেরিয়ে অবশেষে পদ্মায় এসে পৌঁছালাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের গর্ত ছাড়া বিষাক্ত সাপনির মতো নির্জীবভাবে লম্বা শীতে শীত ঘুম দিচ্ছে। উত্তর পারে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধুধু করছে এবং দক্ষিণের উঁচু পাড়ের উপর গ্রামের আমবাগানগুলি এই রাক্ষসী নদীর নিতান্তই মুখের কাছে জোড়ো হস্তে দাঁড়িয়ে কাঁপছে। পদ্মা ঘুমের ঘোরে একবার পাশ ফিরলে এই বিদীর্ণ তটভূমি ঝুপঝাপ করে ভেঙে পড়ছে। এখানে বেরোনোর সুবিধা দেখে নোঙর ফেললাম। একদিন আমরা দুজনে ঘুরতে ঘুরতে বহু দূরে চলে গেলাম। গোধূলির আভা মিলিয়ে যেতেই শুক্লপক্ষের নির্মল চাঁদ দেখতে দেখতেই ফুটে উঠল। সেই অন্তহীন শুভ্র বালির চরে জ্যোৎস্নার উচ্ছ্বসিত আলো পড়ে এমন মায়াবী ভাব আনলো যেন তা আকাশের শেষ সীমা পর্যন্ত প্রসারিত। তখন মনে হলো যেন জনশূন্য চন্দ্রলোকের অসীম কোনো স্বপ্ন রাজ্যের মধ্যে কেবল আমরা দুজনেই হাঁটছি। একটি লাল শাল মনোরমার মাথার উপর থেকে নেমে তার মুখখানি বেষ্টন করে তার শরীরটি আচ্ছন্ন করে রেখেছে। নিস্তব্ধতা যখন আরও ঘন হয়ে এলো, কেবল একটা সীমাহীন দিশাহীন শুভ্রতা ও শূন্যতা ছাড়া যখন আর কিছুই রইল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বের করে আমার হাতে চেপে ধরল। অত্যন্ত কাছে এসে সে যেন তার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর সঁপে আমায় নিতান্ত নির্ভর করে দাঁড়ালো। উচ্ছ্বসিত উত্তেজিত হৃদয়ে মনে করলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এই রকম অনাবৃত্ত মুক্ত বিশাল আকাশ না হলে কি দুটো মানুষকে কোথাও ধরে? তখন মনে হলো আমাদের ঘর নেই, দূর নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। এইভাবে হাতে হাত ধরে চাঁদের আলোয় সাজানো শূন্যতার উপর দিয়ে মুক্তভাবে যে যেদিকে চোখ যায় সেদিকে চলে যায়। এইভাবেই চলতে চলতে এক জায়গায় এসে দেখি কাছেই বিস্তর বালির মধ্যিখানে এক জলাশয় রয়েছে। পদ্মা সরে যাওয়ার পর সেখানে জল বেঁধে আছে। চরের বালি দিয়ে ঘেরাই সেই তরঙ্গহীন নিশ্চল জলের উপর এক দীর্ঘ জ্যোৎস্নার রেখা জ্ঞানহীনভাবে পড়ে আছে। সেই জায়গাটাতে এসে আমরা দুজনেই দাঁড়ালাম। মনোরমা কি ভেবে আমার মুখের দিকে চাইল, তারপর মাথার উপর দিয়ে শালটা হঠাৎ খসে পড়ল। আমি তার সেই জ্যোৎস্নার আলোয় রাঙানো মুখখানি তুলে তাকে চুম্বন করলাম। এমন সময় সেই জনমানবহীন নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে যেন 3 বার বলে উঠল, ওকে 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 গো।
চমকে উঠলাম। আমার স্ত্রীও ভয়ে কেঁপে উঠল। কিন্তু পরের মুহূর্তেই আমরা দুজনেই বুঝলাম এসব তো মানসিক কিংবা অমানসিক কোনোটাই নয়, চরবিহারী কোনো জলচর পাখির ডাক। হঠাৎ এত রাতে তাদের নিরাপদ একাকী বাসস্থানের কাছে লোক সমাগম দেখে তারা সতর্ক হয়ে উঠেছে। সেই ভয়ের চমক খেয়ে আমরা দুজনেই তাড়াতাড়ি বোটে ফিরে এলাম। রাতে বিছানায় এসে শুলাম। ক্লান্ত শরীরে মনোরমা অচিরেই ঘুমিয়ে পড়ল। তখন অন্ধকারে কি একজন আমার মশারির কাছে দাঁড়িয়ে ঘুমন্ত মনোরমার দিকে একটা লম্বা শীর্ণ হাড় জিরজিরে আঙুলে নির্দেশ করে যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে শুধুই জিজ্ঞাসা করতে লাগলো, ওকে ওকে। তারপরে উঠে দেশলাই জেলে বাতি ধরালাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলিয়ে গিয়ে আমার মশারি কাঁপিয়ে বোট দুলিয়ে আমার ঘেমে যাওয়া শরীরে রক্ত হিম করে দিয়ে হা হা করে এক হাসি হেসে অন্ধকার রাতের ভিতর দিয়ে বাইরে বেরিয়ে গেল। পদ্মা পার হলো, পদ্মার চর পার হলো, তারপরে সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার করে গেল। যেন তার চিরকাল ধরে দেশ দেশান্তর লোক লোকান্তর পার হয়ে ক্রমশ ক্ষীণতম হয়ে অসীমে মিলিয়ে যাচ্ছে। ক্রমে তা যেন জন্ম মৃত্যুর দেশ ছেড়ে গেল। ক্রমে তা যেন কোনো এক সূচের মাথার ভাগের মতো ক্ষীণতম হয়ে আসলো। এত ক্ষীণ শব্দ শুনিনি কখনো আমি, কল্পনা করা তো দূরের কথা। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রয়েছে এবং সেই শব্দ যত দূরেই যাচ্ছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমানা ছেড়ে বেরোতে পারছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হয়ে আসলো তখন ভাবলাম, না, আলো না নিভিয়ে দিলে আজ রাতে আর ঘুমোতে পারবো না। যে আলো নিভিয়ে শুয়েছি অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বরে কি যেন বলে উঠল, ওকে ওকে গো। সেই গভীর রাত্রে নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও জীবন্ত হয়ে উঠে তার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে পেরিয়ে শিল্পের উপর থেকেই তালে তালে বলতে লাগলো, ওকে 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 গো। ওকে ওকে ওকে। বলতে বলতে দক্ষিণা বাবুর মুখ ফ্যাকাশে হয়ে এলো, তার আওয়াজ বেরোনো বন্ধ হয়ে এলো। আমি তাকে ধরে বললাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার হ্যারিকেনের শিখাটা দপ দপ করতে করতে নিভে গেল। হঠাৎ দেখতে পেলাম বাইরে আলো ফুটেছে, কাক ডেকে উঠল, দোয়েল শীষ দিতে লাগলো। আমার বাড়ির সামনে রাস্তায় একটা মহিষের গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দে জেগে উঠল। তখন দক্ষিণা বাবুর মুখ একেবারেই বদলে গেল, ভয়ের কিছুমাত্র চিহ্নই রইল না সেখানে। রাত্রের ভ্রান্ত বিশ্বাসে কাল্পনিক ভয়ের মিশেলে আর মাদকতার মত্ততায় আমার কাছে সে এত কথা বলে ফেলেছেন, সেজন্য তিনি নিজেই অত্যন্ত লজ্জিত এবং আমার ওপর আন্তরিক ক্রুদ্ধ হয়ে উঠলেন। কোনো রকম শিষ্টাচার সম্ভাষণের ধার না ধরে অকস্মাৎ উঠে আমার ঘর থেকে দ্রুত বেগে বেরিয়ে গেলেন। সেই দিন মাঝরাতে আবার আমার দরজায় ঘা পড়তে লাগলো। ডাক্তার 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 ডাক্তার। শেষ হলো আজকের গল্প নিশীথে। মৃত্যুবার্ষিকীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আজকের এই পরিবেশনাটি কলাকানন পরিবেশন করল। গল্পটির সম্বন্ধে এবং আমাদের উপস্থাপনা সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জানাবেন। আমাদের উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের সম্পর্কে কোনো মতামত, কিছু তথ্য আপনারা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের এই মেল অ্যাড্রেস kolakanongroup@gmail.com এই অ্যাড্রেসে অবশ্যই পাঠাবেন। আশা রাখি আপনারা ভালো আছেন, আপনারা সুস্থ আছেন। আপনারা বর্তমানে যেভাবে কলাকাননের পাশে আছেন ভবিষ্যতেও থাকবেন, এই আশা নিয়েই আমরা আমাদের
সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যেতে চলেছি। ধন্যবাদ।